এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি কতবার অভিযোগ করেছেন। উনি যখন এলওপি ছিলেন, লিডার অফ দ্য অপোজিশন ছিলেন, তখন মমতা ব্যানার্জির এই পুলিশ মমতা ব্যানার্জির চটি চাটত, আর শুভেন্দু অধিকারী যখন কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য অ্যাপ্লিকেশন পাঠাতো, তখন মমতা ব্যানার্জির চটি চেটে এই পুলিশ কিন্তু শুভেন্দু অধিকারীকে 104টে মিটিং করতে দেয়নি। জুডিশিয়াল তার পাশে দাঁড়িয়েছিল, তাই সে কিন্তু মিটিংগুলো কোর্টের পারমিশন নিয়ে করতে পেরেছিল। তাহলে তখন মুখ্যমন্ত্রী মমতা ছিল, পুলিশ মন্ত্রী মমতা ছিল, এই বাংলার পুলিশ কিন্তু তার কথাই চলত। এটা কি গণতন্ত্র? আজকে আপনার প্রতি যে অবিচার হয়েছে, আপনি যদি আজকে বিরোধী নেত্রী বা সে আপনার কাছে ভোটে হেরেছে, কোনো জায়গায় কেউ আক্রান্ত হলে সে কাউকে দেখা করতে যেতে পারবে না, আপনি পুলিশ দিয়ে তাকে ব্যারিকেড করে দিচ্ছেন। আমাকে কালকে অন্তত 20টা ফোন এসছে বারুইপুর থেকে। সেখানকার লোকরা বলছে বাংলায় একটাই কথা বলার লোক দেখছি, আপনাকে আসতে হবে এই জায়গায়। আমাকে তো যেতে দেবে না। আমি যদি বাড়ি থেকে বেড়াই, দেখা যাবে রাস্তাতেই বিজেপির উচ্ছৃঙ্খল কর্মীরা আমাকে আটকাবে। আমার যে সেন্ট্রাল সিকিউরিটি ছিল, সেটা আমার কোনো ধারণা নেই কী কারণে আমার ওইখান থেকে সেই সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া। আমি কারো কাছে অহংকারও দেখায় না, তেমনি কোনো জায়গায় কোনো অন্যায়ের সঙ্গে আমি আমার লাইফে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আল্লাহ আমাকে হায়াতে রাখবে, আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না। এটাই আমার রীতি। আমি কবরে যাব ইমানদার একজন মুসলমান হিসাবে। আমি কোনো বেঈমান হিসাবে, মুনাফেক হিসাবে আমার মৃত্যু ঘটবে না। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার মৃত্যু হবে একজন ইমানদার মুসলমান হিসাবে। আমি কবরে যাব ইমানদার, ইমান নিয়ে। আমি বেঈমান, মির্জাফর, মুনাফেক হয়ে আমি কবরে যাব। এটা আমার স্টেট। নমস্কার সকলকে, আমি অ্যাডভোকেট অরিন্দম কাজিলাল। অলরেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুপুরবেলা বা বিকেলবেলার দিকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আজকে যে আমাদের দলের মিছিল ছিল সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন, মানে যে সিচুয়েশনটার ভেতর দিয়ে উই অল ওয়্যার রানিং থ্রু দ্যাট পয়েন্ট অফ টাইম, সেই সিচুয়েশনগুলোকে আমি তুলে ধরেছিলাম। এবার আজকে মানে খুব ছোট করে আগে বলে রাখি শারীরিক আপডেট কি, কারণ এটা অনেক মানুষই জানেন না এবং তাদের জানাটা একটু দরকারি। নাম্বার 1, শারীরিক আপডেট হচ্ছে একদম সুস্থ আছে এই মুহূর্তে, পুরোপুরি কোনো অসুবিধা নেই। বাঁ পায়ে শুধু একটা সামান্য হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ওটা কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ইস্যুই নয়। এবার বলুই আজকে কি ঘটলো হঠাৎ। আমি সকালবেলা অ্যাজ ইউজুয়াল বেরিয়েছি, মামলা মোকদ্দমা করেছি, মামলা মোকদ্দমা করে এবারে আমরা মিছিলের দিকে যাবো বলে আমাদের যে সিচুয়েশন, সেই মানে আমাদের যারা পার্টি কর্মী সবার সাথে কমিউনিকেশন করে আমরা রিচ করি। তো এবার নির্ধারিত সময় সেখান থেকে দাঁড়িয়ে মিছিল এগোতে শুরু করে এবং সেই মিছিল এগোনোর সময় প্রত্যেকটা সিগনালে দেখছিলাম যে ভারতীয় জনতা পার্টির বেশ সংখ্যায় লোকজন দাঁড়িয়েছিলেন। এবং শুধু তাই নয়, তারা শুধুমাত্র দাঁড়িয়েছিলেন সেটা বলাটা ভুল, এবং তারা সেখান থেকে দাঁড়িয়ে ধরুন যদি মানে আমরা যারা একটু মোটামুটি পরিচিত আমরা এখন পাস করছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে কিছু স্লোগান উড়ে উড়ে আসছিল এবং সেই স্লোগানটা অত্যন্ত অশালীন ভাষায়। চলো এগোলাম। এইবার যখন মেন মিছিল শুরু হয় বা যখন সেই মেন মিছিলের জায়গাটা শুরু হয়, সেখান থেকে বাকি ঘটনা আমি আর আলাদা করে ব্রিফ করছি না, আশা করবো সেটা প্রত্যেকেই আপনারা দেখেছেন। এবার আমার যেটা সব থেকে খারাপ লাগলো, মানে আমার এটা পার্সোনাল অনুভূতি, ভারতীয় জনতা পার্টির লোকজন বোধহয় শ্রমিক ভট্টাচার্য মানে শ্রমিক দাকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন না। কারণ আজকে দেখলাম যে এই যে পাশবিক আক্রমণ, ইট নিয়ে, ডিম নিয়ে, ঢিল নিয়ে, লাঠি নিয়ে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে যারা পাশবিক আক্রমণ এবং যে যাকে যেখানে পাচ্ছে তাকে সে সেভাবেই পেটাচ্ছে, মানে সহজ ভাষায় শব্দটাকে উল্লেখ করছি, পেটাচ্ছে, সেটা নিয়ে কারুর বিন্দুমাত্র কোনো আফসোসও নেই এবং সেটা নিয়ে কারুর বিন্দুমাত্র কোনো প্রবলেমও নেই। এবং অ্যাজ ইউজুয়াল ভারতীয় জনতা পার্টির মহিলারা
আমাদের দলে যারা মহিলা কর্মী ছিলেন তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন, স্বাভাবিক বিষয় পাল্টাভাবে হয়তো তারাও ঝাঁপিয়ে পড়েন, একটা হাতাহাতি সৃষ্টি হয়। এবং এই সমস্ত ঘটনাগুলোকে যখন আমি দেখছিলাম বা যখন ওই সিচুয়েশনটার ভেতরে পড়লাম, আমার না কোথাও গিয়ে মনে হলো ভারতীয় জনতা পার্টির আরেকটু দায়িত্বশীল হওয়াটা উচিত ছিল আজকে। কেন বলছি দেখুন, তৃণমূল আমলে বিস্তর ঘোটালা, বিস্তর চুরি, বিস্তর দুর্নীতি, বিস্তর অসভ্যতম যে হয়েছে, এই কথা দেখবেন আমি বহুবার বহু ভিডিওতে বলে এসেছি এবং ভবিষ্যতেও বলবো। কিন্তু আজকে তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, আমার মনে হয় বিজেপির কিন্তু এই জিনিসটা করাটা উচিত ছিল। আবারও বলছি, পলিটিক্যাল ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, যার যেটা মনে হয় সেটা সে সেইভাবে রাখতে পারে, কিন্তু সেটা না করে দেখলাম একটা চূড়ান্ত লেভেলের ভালগারিটি চললো সমাজ ব্যবস্থার ভেতরে। এবার দেখুন, এখান থেকে দাঁড়িয়ে বলতেই পারেন যে 26,000 যখন শিক্ষকের চাকরি গেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি তখনও ছিলাম, সেখানেও প্রোটেস্ট করেছি। আরজিকর ইনসিডেন্ট যখন হয় সেই সময় দাঁড়িয়ে আমি নিজে রাত দখল করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এবং ডিফারেন্ট ক্ষেত্রে আমার ফেসবুক প্রোফাইলগুলো যদি ঘুরে আসেন, মেসি কাণ্ডের সব থেকে বেশি গালাগাল ব্যবহার করেছি হচ্ছে আমি। এবং অরূপ বিশ্বাসের ক্ষেত্রে সব থেকে বেশি প্রতিবাদ করেছি আমি, তার জন্য আমাকে অনেক জায়গাতে অনেক কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে। সবটা তো আর আপনারা জানেন না, সবটা আপনাদের সাথে শেয়ার করবো না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে এটা আমার ব্যক্তিগতভাবে সত্যিই ফিল হলো। মানে আমি খুব এক্সপেকটেশনে ছিলাম ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সত্যি রুল অফ ল, মানে আইনের শাসন জিনিসটা প্রতিষ্ঠিত হবে। কারণ দেখুন, সরকারের পলিটিক্যাল ইডিওলজি আমার পছন্দ নয়, নো ডাউট, কিন্তু না হওয়ার মারা গেল নাকি পুলিশের হাত থেকে বন্দুক ছিনতাই করে পুলিশের দিকে চলা হয়েছিল, তার যেটা ফল হয় এনকাউন্টার হলো, মারা গেল। প্রভাস মণ্ডল সে মাদকাসক্ত ছিল, তার জন্য হয়তো টাকা দরকার ছিল, তাই প্রভাসকে বলা হয়েছে তুই মেয়েটাকে তুলে আন, বা যে কোনো মেয়ে তুই তুলে আন, ছোট বড় তো দেখতে হবে, মেয়ে হলেই হবে, তুলে আন, বিনিময়ে তোকে 10,000 টাকা দেবো। এনকাউন্টার কিন্তু শুরু হলো বাংলায়। যারা বলছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পানিশমেন্ট, 2 জন ইতিমধ্যে মারা গেছে, আনন্দরা বাকি আছে, ফাঁসিতে লটকে যাবে। এটাই কি শেষ? ওরা 3-4 জন মরে গেলে কি সমস্যার সমাধান? নাকি এটা অসুখের উপসর্গ মাত্র? যে ড্রাগ খাবে তার স্বাভাবিক মস্তিষ্ক তো ঠিক থাকবে না। ওই প্রভাস মণ্ডলরা ড্রাগ খেত, যে আনন্দ নিশ্চয়ই ড্রাগটা দিত। তাদের ড্রাগ খাবার পরে নারী মনে চলে আসে, নারী চাই, আবার ড্রাগের জন্য অর্থ চাই, সেক্ষেত্রে নারী, বালিকা, শিশু পাচারের কাজও হতে পারে। তাহলে দেখতে হবে শিশু পাচারের গল্প। দক্ষিণ 24 পরগনায় একটা অংশে শিশু পাচার করা হয়, নারী পাচার করা হয়, এই একটা চক্র আছে। সেই চক্রের লোক এই আনন্দরা ছিল না তো, এই বালিকাটিকে পাচার করতে চাইনি তো, ওরা ধর্ষণ করে মজা করার জন্য ওই ছোট্ট মেয়েটিকে পেল। মাথায় আসছে না, এটা বুঝতে হবে, এর তাৎপর্য বুঝতে হবে। নাকি মদের খেয়ালে, ক্ষণিকের আবেগে তাদের এই দুষ্কর্ম? মায়ের কথায় তারই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সে যখন উত্তর দিচ্ছিল, তাকে যখন তুলে আনা হলো পুকুর থেকে, প্রথমেই তাকে সে সাক্ষী হয়েছিল। সিসিটিভি ক্যামেরা না পাওয়া গেলে তাকে এত সহজে ধরা যেত না, ধরা গেল। তখনই বুঝেছিলাম তার কথার মধ্যে বৈপরীত্য আছে, তার কথার মধ্যে চাটুকারিতা আছে, চালাকি আছে, তার কথার মধ্যে ভণ্ডামি আছে, মিথ্যাচার আছে। পুলিশ তাই মাঝরাতে হয়তো তাকে নিয়ে ঘটনার পুনর্মূল্যায়ন করতে গিয়েছিল। হ্যাঁ, আমি বিস্মিত, ওটার কি ভিডিও আছে? যে সিনেমার মতো মনে হচ্ছে।